সমীর, রোহন, অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল। চারজন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল, আর চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার। আরে ভাই, আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে। হ্যাঁ, কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে, যা দেখে অডিয়েন্স মজা পাবে। আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে, আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে। কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ, ওখান অবধি আমরা পৌঁছবো কি করে? যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। চারজন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে। ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল, যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল। চারজন সেই রাতে সাহস জুটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ভাই, আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে, আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে। তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি? আমাদের লাভ স্টোরি বানাতে হবে, হরর স্টোরি নয়। অদিতি একদম ঠিক বলেছে। আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব, কেউ কিছু জানতেও পারবে না। চারজন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে, এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল? বন্ধ বা হলো আবার কোন জায়গায়? আমাদের সামনে পুরনো কবরস্থান। আরে তুই অযথা ভয় পাচ্ছিস, তোরা সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যা, আমি এখানে গাড়িটা সামলাই। ওকে গাইস, এটাই ঠিক হবে। সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অদিতি, প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে, যার বড় বড় দাড়ি আর লম্বা চুল ছিল, আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওদিকে যেও না, ওখানে মৃত্যু আছে। ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায়। পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে। কে তুমি? সরে যাও আমাদের রাস্তা থেকে। মৃত্যুর ছায়া রয়েছে, যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি। আমার আমার খুব ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে। ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তোমাদের সবার সময় এসে গেছে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে, না হলে সব কটা মরবে। ওই লোকটা এইভাবে কেন বলছিল? আরে ভাই, তুমিও না একটা পাগলের কথায় বিশ্বাস করছো? ওর তো নিজেরই হুঁশ নেই। তাড়াতাড়ি চলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নি। তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাঁচ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। লাইব্রেরিতে অনেক রকমের পুরনো বই রাখা ছিল। তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে। ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায়। ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল, আর তার উপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল। এটা আবার কি বই? আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে? অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয়। ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী লেখা রয়েছিল, আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল। অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না। তুমি ভালো কোনো বই পেলে? এই দেখ,
এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে, আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারিও করা রয়েছে। এই দেখ, ঠিক আছে, আমরা এটাকে না আমাদের ব্যাগে রেখে নিই, এটা আমরা পরে পড়ে নেব। এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি। অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল। হঠাৎ করে অদিতির মনে হলো যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয়, আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে, যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয়। কি হচ্ছে এটা? এইসব কি হচ্ছে? এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে? তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায়। ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায়। ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল, যার কাপড় দেখে ও একটা বেশ্যা প্রতীত হচ্ছিল। অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয়। রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী? ও, এরকম কাহিনী তো ধুম মাচিয়ে দেবে। যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো, যেন ওর হুঁশি উড়ে গেল। ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে, আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুমি তো রাজকুমারের প্রেমিকা, তাই না? যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি বাইরে কি করে এলে? ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল। অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল, কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল, আর অদিতির চোখ আর জিভ বাইরে চলে আসে। ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোনো দরকার। আমরা সব বই জমা করে নিয়েছি, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব। রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায়। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওখানে বসে কোনো বই পড়ছিল। আরে ইয়ার অদিতি, চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস? অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয়। অদিতির লাশ পাল্টে খেয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায়, আর ও জোরে জোরে চিৎকার করতে লাগে। কি হলো? কেন চিৎকার করছো? অদিতি, অদিতি, অদিতি! রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে, আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে। অদিতির এই অবস্থা কে করেছে হবে? এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায়, আর দুজনে নিচে পড়ে যায়। এই বইটা, এটা সেই বইটাই যেটা অদিতি নিজের কাছে রেখেছিল। রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে, আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে, তখনই ওখান থেকে ওই বেশ্যার ছবিটা উধাও হয়ে যায়। তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতির প্রাণ নিয়েছে হয়তো, আই এম শিওর। তখনই প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে সমীর গাড়ি নিয়ে এসে গেছিল। সিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই, তোমরা সবাই বাইরে চলে এসো, গাড়ি ঠিক হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায়। ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয়। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়।
কে তুমি আর আমাদের কেন মারছো? আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয়। দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায়। লাইব্রেরির বাইরে থেকে সমীর এই সব কিছু দেখছিল। সমীর নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না। আমি জানতাম এই বইটা খুনি বই, সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম। বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না। সমীর বইয়ের ওপরে তাবিজ মেঁধে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগলো। বেচারা আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র। এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে। এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে। তখনই সমীর দেখতে পেল রোডের মধ্যিখানে ওই বেশ্যা দাঁড়িয়ে আছে। ও নিজের গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল। সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানেই সমাধি হয়ে যায়। এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে চিরে দিয়ে একটা আওয়াজ এলো,
আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও। মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল। ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো। এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি। ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদিও ক্ষমা করে দেয় তো ভালো, তাহলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করল। ডাক্তার চিৎকার করতে করতে, ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে, ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও উপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি, তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি, ওর কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো, তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল
আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল আর ও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই, ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয় কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করল, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন? ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে, তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান
ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা সবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না। ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে? আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত! ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল, আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে, হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও। এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে পাহাড়ের সঙ্গে কি করছো?
তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোঁশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত। তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে, তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব, আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে, একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল, কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। রিমা আর সোম, এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো, আর তারপর লুটে নেব। এটা তো সত্যিই দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো, আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এই কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে। গোবিন্দ ওখান থেকে চলে গেল। বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল, আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার?
নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেলো আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখল। ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। দাঁড়াও! দুজনে পেছনে ঘুরে তাকালো। তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি করো, না হলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে, যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও! ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেল আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এতে একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আচ্ছা, তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল।
গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উড়তে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোনো রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফন্দি। কি বললি? ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামে গঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল, আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম! দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম! আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছ। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন?
তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে। তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো। এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান। আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো।
মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি, আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়।